কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমাদের বাংলা প্রথম পত্রে সাহিত্য পাঠের যে কবিতা অংশ আছে, সেখান থেকে আমি আজকে কবি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতায় আমরা কি দেখব এবং এই কবিতার বিষয়বস্তু কি, এই কবিতাটা রচনা করার এবং এটার মতো আরো কি কি কবিতা আছে, এই বিষয়গুলো আমরা আসলে আজকে আলোচনা করে দেখব। প্রথমে আমি কবি আবু হেনা মুস্তফা কামাল সম্পর্কে একটু আলোচনা করব। কবি আবু হেনা মুস্তফা কামাল, তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি। শুধু অন্যতম কবি এই পরিচয় তার একমাত্র পরিচয় নয়। কবি আবু হেনা মুস্তফা কামাল বাংলা সাহিত্যে তিনি অনেক গীতি কবিতা রচনা করেছেন, অর্থাৎ তিনি একজন বিশিষ্ট গীতিকার। তার অনেকগুলো গান আছে যেগুলো বাংলাদেশে অনেক প্রচলিত, যে গানগুলো আমরা প্রায় সময় শুনে থাকি এবং তার এই গানগুলোর মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার গানের মধ্যে যে নদীর পাখি বলে, তুমি যে আমার কবিতা, তারপরে তার যে গীতি সংকলন আছে আমি সাগরের নীল, এরকম অনেক সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন এবং তার একজন গীতিকার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এছাড়াও তিনি কবি আবু হেনা মুস্তফা কামাল বাংলা সাহিত্যে তিনি বাংলাদেশে বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট শিক্ষক ছিলেন এবং তার যে বাংলা ভাষার উপর তার যে দখল, তিনি যে অসামান্য মেধাবী ছিলেন, তার সাক্ষরতার পরিচয় তিনি তার ছাত্র জীবনে দিয়েছেন। আবার তার কর্মক্ষেত্র, তার শিক্ষকতার জীবনও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থাকাকালীন তিনি বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদেও দায়িত্ব পালন করেছেন এবং মাত্র 53 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমরা আজকে তার যে কবিতা ছবি, এই ছবি বিষয়ে আলোচনা করব। এই ছবি কবিতার বিষয়বস্তু হচ্ছে আমাদের বাংলাদেশ। কিন্তু আমরা ছবি বলতে আসলে কি বুঝি? ছবি বলতে আমরা মানে বুঝি যে কোনো কিছুর একটা প্রতিচ্ছবি, একটা প্রতিফলন, একটা পোর্ট্রেট, অথবা বিভিন্ন ধরনের চিত্রকর্ম, এরকমগুলোকে আমরা ছবি বলে থাকি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবি কবিতা আছে। সেই ছবি কবিতায় তিনি সে পোর্ট্রেট, তার যে ছবিকে তিনি বলছেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, তুমি কি তাদের মতো সত্য নও, হায় ছবি তুমি শুধু ছবি। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন একটা ছবিকে নিবেদন করে এই কবিতাটা তিনি লিখেছেন। আমাদের যে আজকের আলোচ্য যে ছবি কবিতা, যেটা তোমাদের পাঠ্য আছে, সেই কবিতার মধ্যে আমরা কি দেখব? এই ছবি কবিতাটা পাঠ করার আগে আমরা চলো দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত জায়গা রয়েছে, সে কতগুলো জায়গার নাম আমরা একটু বলি। আমি বোর্ডে লিখেছি, তোমরা সেগুলো দেখতে পারো। আমরা সুন্দরবনের কথা লিখেছি: কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, জাফলং, বিছানাকান্দি, বান্দরবন, শালবন বিহার, টাঙ্গুয়া হাওর, সাজেক, আরো অনেক জায়গা আছে যেগুলো কথা বললে আমাদের মনের মধ্যে কি ভেসে ওঠে। আমি যখন সুন্দরবনের কথা বলি, তাহলে আমাদের মনের মধ্যেই একটা দৃশ্য, সুন্দর অনেকগুলো গাছপালা, মস্কিত, হরিণ, বাঘ, কুমির ইত্যাদি, এবং অনেক সুন্দর একদম গোছানো একটা পরিষ্কার একটা ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা বন। যারা গিয়েছো তারা এটা দেখেছো, অথবা যারা যাওনি তারা এটা ছবি দেখেছো, দেখে এটা আমরা চিনেছি যে এটা সুন্দরবন। তেমনি ভাবে কক্সবাজারের কথা বললে আমাদের মনের কল্পনায় ভেসে ওঠে একটা বিরাট একটা সমুদ্র, যেখানে বিশাল তরঙ্গ ঢেউ এসে আছড়ে পড়ছে তার সমুদ্র তটে। আবার যদি আমরা
কুয়াকাটার কথা বলি, সেই কুয়াকাটার মধ্যেও সমুদ্র সৈকত আছে এবং সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। আবার যদি আমরা জাফলং বিছানাকান্দির কথা বলি, সেখানেও প্রাকৃতিক পরিবেশ, সেখানে পাথর আছে, সেখানে পানি স্বচ্ছ পরিষ্কার পানি এবং সেই ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা সেগুলো। আমরা যদি বান্দরবনের কথা বলি, বান্দরবনে প্রচুর উঁচু উঁচু পাহাড় আছে, সেখানে আলু টিলা, সেখানে তোমার নীল সেখানে নীলগিরি আছে, পাহাড়, বিশাল বড় পাহাড়, মেঘের উপর দিয়ে সেখানে যাওয়া যায়, মেঘের উপর দিয়ে সেই গাড়ি চলে যায়। তো এরকম আমরা শালবন বিহার, আমাদের কুমিল্লার মধ্যেই শালবন বিহার, সেখানে বিশাল বড় বন এবং সেখানেও অনেক পুরাতন কীর্তি রয়েছে। তারপরে টাঙ্গুয়া হাওরের মধ্যে রয়েছে একটা বিশাল এলাকা জুড়ে মাইলের পর মাইল তোমার শুধু পানি আর পানি, এবং সেই পানির মধ্যে অথই পানি ছাড়া আর কিছু নেই। এরকম দৃশ্যগুলো সাজেকের মধ্যে, সাজেক ভ্যালি যেটা আছে, সেখানে গেলেও আমরা দেখবো যে যেমন মেঘটা পাহাড়ের নিচে আছে। এরকম ভাবে আমরা আমাদের দেশের অনেকগুলো জায়গা আছে, অনেক জায়গা আমাদের সীতাকুণ্ডের মধ্যে আছে, ইকো পার্ক আছে, এরকম প্রচুর জায়গা আছে যেগুলোতে আসলে আমাদের দেশের এই নামগুলো শুনলেই আমরা আমাদের বাংলাদেশ সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে আমাদের মনের সামনে একটা ছবি ভেসে ওঠে। অর্থাৎ এই সমস্ত খণ্ড খণ্ড ছবিগুলোকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ। তো এখানে এই কবি আবু হেনা মুস্তফা কামাল এই ছবি কবিতায় তিনি আমাদের এই বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন, বাংলাদেশের যে পর্যটন শিল্প আছে, এই পর্যটনের নগরে আমাদের যে বাংলাদেশ পর্যটনের জন্য একটা চমৎকার একটা জায়গা, সেই কথা তিনি তার এই কবিতায় বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কাকে বলেছেন, কাকে তিনি এই বলেছেন যে এই বাংলাদেশের এই প্রাকৃতিক দৃশ্য বা এই ছবিটা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এবং এই ছবির মাধ্যমে তিনি আরো কি কি বলতে চেয়েছেন সেটা আমরা যদি কবিতাটা আবৃত্তি করি তাহলে আমরা দেখতে পাবো। তো আমরা এখানে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, এই কবি পরিচিতি যেটা আছে, কবি পরিচিতিটা মোটামুটি তোমাদের পড়ে ফেলতে হবে, কারণ তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা যে এমসিকিউ আছে, এই এমসিকিউর মধ্যে অনেক সময় কবির জন্ম তারিখ, জন্ম মৃত্যু, তারপরে তার রচিত কোনো গ্রন্থ অথবা সবগুলোই কিন্তু এমসিকিউ ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। সেজন্য আমাদের প্রথমেই করণীয় হবে আমাদের যে পাঠ্য বিষয়ের যেগুলো আছে, আমাদের কবিতা যতগুলো পাঠ্য আছে, আমাদের গল্প যেগুলো আছে, আমাদের প্রবন্ধ যেগুলো আছে, সেগুলোর সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেয়, এবং এগুলো পরবর্তীতে আবার ভর্তি পরীক্ষাতেও কাজে লাগে। সেজন্য আমরা কবি আবু হেনা মুস্তফা কামালের জন্ম, তিনি 1936 সালে জন্মগ্রহণ করেছেন এবং তার মৃত্যু সাল হচ্ছে 1989 সাল। তার 53 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। তো তার যে তার রচনা গ্রন্থ, কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আপন যৌবন বৈরী। এই কাব্যগ্রন্থটার এই গ্রন্থেরই একটা কবিতা হচ্ছে ছবি। তো এমনও প্রশ্ন হতে পারে যে আপন যৌবন ছবি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর সহজ, আপন যৌবন বৈরী। তারপরে তার আর কি কি কাব্যগ্রন্থ আছে, যেমন যেহেতু জন্মান্ধ, আক্রান্ত গজল। এরকম নাম দিয়ে যে আক্রান্ত গজল কার রচনা? এটাকে আবু হেনা মুস্তফা কামাল, আবুল কালাম শামসুদ্দিন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, এরকম প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমাদের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এই বইয়ের মধ্যে, কবি পরিচিতি যে অংশটা আছে সেটাও গুরুত্বপূর্ণ, সেটাকেও তোমার ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে তোমরা দেখো, এখানে লেখা আছে যে শব্দের বহুমুখী দোতনা ও চিত্রধর্মিতা তার কবিতার প্রধান সম্পদ। শব্দের বহুমুখী দোতনা, বহুমুখী দোতনা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা শব্দকে ওই শব্দটার মধ্যে সীমাবদ্ধ না রেখে কবিতার শব্দটাকে বহুমাত্রিক ব্যবহার। যে কোনো একটা শব্দ, আমি যদি বলি বল, এই বল শব্দটা, এটা বলা হতে পারে, এটা শক্তি হতে পারে, এটা ফুটবল হতে পারে। অর্থাৎ একটা শব্দকে বিভিন্ন ভাবে, যেমন আমরা তোমাদের একটা উদাহরণ দিই, যে যদি আমি বলি, জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়, পাখির নীড়ের মতো চোখ। বনলতা সেনের এখানে বলছেন যে পাখির নীড়ের মতো চোখ। এখানে পাখির নীড় বলতে কি বনলতা সেনের চোখকে বুঝিয়েছে? আসলে কি বুঝিয়েছে? আক্ষরিক অর্থ যদি আমরা ধরি যে বনলতা সেনের চোখটা পাখির বাসার মতো, তাহলে কিন্তু এটার অর্থটা তোমার ঠিক থাকে না, অর্থটা মানে যথোপযুক্ত হয় না। যদি আমরা বলি যে পাখির নীড় হচ্ছে এখানে প্রতীক,
কিসের প্রতীক? আশ্রয়ের প্রতীক। সেই আশ্রয়ের প্রতীক ধরে আমরা যদি ওই শব্দটাকে দেখি যে এই বহুমুখী ব্যবহার, শব্দের বহুমুখী ব্যবহার, এরকম আমরা আবু হেনা মুস্তফা কামালের এই কবিতার মধ্যে, কাব্যের মধ্যে, তার কবিতার মধ্যে এই শব্দের বহুমুখী ব্যবহার আমরা লক্ষ্য করব। আমরা আরো লক্ষ্য করব যে তিনি তার যে চিত্রধর্মিতা, তার যে কবিতার চিত্রধর্মিতা মানে কি? চিত্রধর্মিতা হচ্ছে যখন একটা কবিতার বর্ণনা দিবে, বর্ণনার সামনে আমাদের মানসপটে, আমাদের চোখের সামনে চিত্রের পর চিত্র, দৃশ্যের পর দৃশ্য একের পর এক চলে আসবে। অর্থাৎ এটা মনে হচ্ছে যেন একটা সেলুলয়েড যেমন সিনেমার সেলুলয়েড অর্থাৎ ফিতাটা যেরকম ঘুরে 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 একটার পর একটা দৃশ্যের পর দৃশ্য অবতারণা করা হয়, তেমনি ভাবে আমরা দেখব যে তার এই কবিতায় চিত্রধর্মিতা রয়েছে, চিত্ররূপময়তা রয়েছে, বহুমুখিতা রয়েছে শব্দের। তো তার তিনি অনেকগুলো প্রবন্ধ লিখেছেন। তার শিল্পীর রূপান্তর কথা ও কবিতা, সেগুলোর মধ্যেও তার যে চিন্তা চেতনা, তার যে নিজস্ব যে চিন্তা চেতনার প্রতি স্বাক্ষর, সেটা রেখেছেন। তো আমরা আসো আজকে প্রথমেই যে কবিতাটা আছে, সেই কবিতাটা আমরা যদি একটু পাঠ করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কবিতাটার মধ্যে তার বহু শব্দের কিরকম ব্যবহার তিনি করেছেন এবং তিনি এই শব্দের মাধ্যমে এই কবিতা তিনি কি বলতে চেয়েছেন। আমি একটু কবিতাটা পাঠ করছি, তোমাদের নিশ্চয়ই সবাই বই কিনে ফেলেছো এবং এটা তোমরা খুলে দেখো। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমন্ত্রণ কাকে জানিয়েছে। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান মানে কাকে বলছে? যাকে বলা হচ্ছে, যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা আমাদের দেশের কেউ নয়, তারা হচ্ছে বাইরের, অর্থাৎ আমাদের বাংলাদেশের বাইরের যারা আছেন তাদেরকে তিনি কবি আমন্ত্রণ জানাচ্ছেন যে আপনাদেরকে উদার আমন্ত্রণ জানাচ্ছি, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। এবং আমন্ত্রণ শব্দটা তোমরা খেয়াল করে দেখো, অনেক সময় বানান ভুল হয়ে যেতে পারে। আমন্ত্রণ লিখতে গিয়ে দন্তন্য লিখবি না, কারণ এখানে মূর্ধন্য হবে, কারণ যে রি র স এর পরে যে মূর্ধন্য হয়, সেই ফর্মুলাটাই সেটা আমন্ত্রণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা মূর্ধন্য হয়েছে এবং এটা তৎসম শব্দ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই। বলছে যে আমাদের উল্লেখযোগ্য কোনো মনোহারী স্পট মানে কি? মন হরণ করে, যে মনোলোভা অর্থাৎ মন আকর্ষণ করতে পারে এরকম স্পট এখানে। এটা কেন বলেছেন? এটা বলেছেন এই কারণে যে মনোহারী স্পট বলতে আমাদের দেশের যে সমস্ত পর্যটনের মতো, আমি যে জায়গাগুলোর নাম বললাম, যেমন কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, মহেশখালী, আরো অনেক জায়গা যেগুলো আছে, সেগুলোর মধ্যে সাজেক, সেখানে যে পরিকল্পিতভাবে যে পর্যটনের জন্য যে পরিকল্পিত স্পট করার কথা বা যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার কথা, আসলে আমাদের ওইভাবে হচ্ছে না। আমাদের এটা হয়তো হবে, পরবর্তীতে হয়তো হবে, কিন্তু বাইরের দেশের যে সমস্ত পর্যটন স্পট রয়েছে, পর্যটকরা যা আকৃষ্ট হয়, তাদের অনেক সুযোগ সুবিধা এবং অনেক ধরনের মানে তাদের আকৃষ্ট করে, মনোহারী করতে পারে এরকম তাদেরকে। সেজন্য কবি বলছেন যে উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। তারপরে বলছে যে যদিও আমাদের মনোহারী স্পট নেই, সেটা কোনো ব্যাপার নয়, তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে, স্ফীত মানে হচ্ছে যে বাড়তি বা উপরি আয়, মানে আপনার যে আয়, মানে অতিরিক্ত যে অর্থ আছে, আপনার যে নিজস্ব চলার জন্য যে অর্থ, তার থেকে যে আপনার যে বাড়তি অর্থ আছে, তা থেকে স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন। এখানে ডলার, মার্ক এবং স্টার্লিং, এগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হচ্ছে মুদ্রার নাম। বিভিন্ন দেশের মুদ্রার নাম হচ্ছে, কোন দেশের মুদ্রার নাম ডলার, কোন দেশের মুদ্রার নাম মার্ক, কোন দেশের ডলার মুদ্রার নাম স্টার্লিং, আমাদের দেশের মুদ্রার নাম টাকা, ভারতের মুদ্রার নাম রুপি। এরকম বিভিন্ন ধরনের মুদ্রার নাম আছে। আবার এখন ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে ইউরো।
এভাবে আমরা দেখি যে বিভিন্ন দেশের মুদ্রা আছে, বলছে যে আপনাদের যে টাকা উপরি বা বাড়তি সঞ্চয় যেটা আছে সেখান থেকে যে ডলার মার্ক বা স্টার্লিং যাই থাকুক তার বিনিময়ে যা পাবেন ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। ডাল্লাস মানে হচ্ছে টেক্সাসের অন্যতম নগরী ডাল্লাস, মেমফিসটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসির একটি শহর মেমফিস, এবং ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার তৃতীয় বৃহত্তম নগরী। তাহলে এই তিনটা নগরী বলছে যে আপনারা ডলার পাউন্ড এইগুলো খরচ করে আপনি ওই সমস্ত নগরীতে যা পাবেন ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। মানে এটা একটু ভালো করে বুঝতে হবে যে এখানে যে কথাটা বলেছে যে উপচে পড়া ডলার মার্কিন বা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। এই ব্যাখ্যাটা তার তুলনা, এখানে তার তুলনাটা কার? এই তার হচ্ছে, এই তার মানে হচ্ছে তার তুলনায় হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশের কথা, বাংলাদেশ ডাল্লাস তার তুলনায় শিশুতোষ। অর্থাৎ আমরা যে টাকা পয়সা খরচ করব, টাকা পয়সা মানে বিদেশিদেরকে বলছে, বাইরের লোকদেরকে বলছে যে আপনারা এই টাকা পয়সা খরচ করে আপনারা ডাল্লাস, মেমফিস এবং ক্যালিফোর্নিয়া কিংবা আরো অন্যান্য শহর, আমরা নগরের কথা বলতে পারি, এটা আমরা ধরে নিতে পারি যে সেই তিনটা শহরকে আদর্শ ধরা হয়েছে। এর বাইরেও অনেক জায়গা আছে পৃথিবীর, সে টাকা পয়সা খরচ করে আপনারা ওই সমস্ত জায়গায় যা পাবেন তার তুলনায় শিশুতোষ। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো আপনারা যে সমস্ত জায়গা টাকা পয়সা খরচ করে করে দেখবেন সেটা আমাদের এই দেশের তুলনায় শিশুতুল্য। অর্থাৎ এটা একটা বাচ্চা শিশু, মানে এটা বুঝিয়েছে আমাদের দেশটা তার চেয়ে আরো অনেক, আমাদের দেশে যা কিছু আছে সেগুলো আসলে এদের এগুলোর তুলনায় অনেক বেশি উচ্চ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান, বলছে যে আপনি আসুন আমাদের ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। রঙের এমন ব্যবহার, তাহলে আমাদের দেশে রংটা ব্যবহার করেছে কিভাবে? রঙের এমন ব্যবহার কিভাবে হয়েছে? রংটা কোত্থেকে আসছে? আমাদের দেশের যে রং, আমাদের দেশের নিয়ে অনেক কবিতা আছে, যেমন আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, এরকম কথা আছে। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণ জলধীর বাজে নকুর, এরকম বহু কবিতা। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ সুরের আমি পাই উদ্দেশ, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে। এরকম অনেক কবি কবিতা লিখছেন। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বাংলাকে নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন, বাংলাকে নিয়ে স্তুতিবাক্য করেছেন, অনেকেই বাংলা ভাষা নিয়ে, বাংলা কবিতা, বাংলাদেশকে নিয়ে কবিতা লিখেছেন। তো সেখানে বলছে যে রঙের যে এমন ব্যবহার, রঙের যে এমন তীব্র ব্যবহার, এই ব্যবহার আর কোনো শিল্পীর তুলিতে আপনি পাবেন। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে প্রকৃতি, বাংলাদেশের প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলো একেবারেই, সেখানে কোনো শিল্পী এরকম রঙের কোনো ছবি আঁকতে পারবে না। বলছে আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? বস্তুত শিল্প মানে হচ্ছে নকল। অর্থাৎ আপনি যখন কোন একটা মানুষের ছবি আঁকবেন অথবা কোনো দৃশ্য, বাইরের একটা প্রাকৃতিক দৃশ্য, আমি একটা সমুদ্রের ছবি আঁকলাম, আমি সূর্যের ছবি আঁকলাম, আমি একটা প্রাকৃতিক একটা গ্রামের ছবি আঁকলাম, তাহলে সেই ছবিটা কি হবে? সেই ছবিটা কিন্তু নকল, অনুকরণ। কারণ এরিস্টটল তার যে কাব্য তত্ত্ব গ্রন্থে বলেছেন যে শিল্প মানে হচ্ছে অনুকরণ, জীবনের অনুকরণ হচ্ছে শিল্প। শিল্প মানে হচ্ছে জীবনের অনুকরণ। তাহলে এই অনুকরণ, শিল্প মানে হচ্ছে অনুকরণ, সেই অনুকরণটা বলছেন তার এরিস্টটল বলছেন সাহিত্য বা শিল্প হচ্ছে জীবন বা ঘটনার অনুকরণ। এই অনুকরণটাই হচ্ছে শিল্প, মানে এটা এরিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে তিনি এটা বলেছেন। তো
আমরা এই কবিতায় দেখব যে কবি বলতে চেয়েছেন যে মানে যা কিছু আমরা দেখি, যে ছবি আঁকা হয় অথবা যা কিছু আছে, শিল্পীরা, বিভিন্ন শিল্পীরা যা কিছুই তারা সৃষ্টি করেন, সেই সৃষ্টিটা হচ্ছে নকল বা অনুকরণ। কিন্তু আমাদের দেশ, আমাদের দেশের যে শিল্প আছে, আমাদের দেশের যে অনুকরণ, আমাদের দেশের যে প্রাকৃতিক দৃশ্য আছে, যে আমাদের দেশের যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটা কখনোই অনুকরণ নয়, সেটা হচ্ছে একেবারে অকৃত্রিম। বলছে অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। অর্থাৎ আমাদের এই দেশের যে বিষয়, মানে আমাদের দেশের যা কিছু আছে এই ছবির জন্য ব্যবহৃত, আমাদের দেশের যে, আমাদের দেশটাকে ছবির মতন, আমাদের দেশটা হচ্ছে একটা বিশাল বড় একটা ক্যানভাস। সেই ক্যানভাসের মধ্যে যা যা কিছু আছে, যা কিছু তৈরি করা আছে, সবগুলো হচ্ছে অকৃত্রিম। এখানে কোনো কৃত্রিমতা নেই। এখানে যে গাছপালা, আকাশ বাতাস যা কিছু আছে, জলরাশি, সমুদ্র, সমস্ত কিছুই এখানে অকৃত্রিম। এবং এখানে যে সবুজ রং, নীল রং বা অন্যান্য যে রং আছে, সে রঙের ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। কিন্তু শিল্পী বা শিল্প, সেগুলো হচ্ছে নকল বা কৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। এখানে কবি একজন একজন যে গাইড, যে আমরা একটা যখন কোনো দেশে পর্যটনে যাওয়া হয়, পর্যটন উপলক্ষে নতুন কোনো জায়গায় যাওয়া হয়, সেখানে একজন গাইড থাকে। গাইডের মতো অথবা পর্যটন কর্পোরেশনের একজন কর্মকর্তার মতো, যদিও কবি এখানে পর্যটন কর্পোরেশনের কোনো চাকরিজীবী নন, তা আমরা জানি যে তিনি কি করতেন। এখানে তার যে শব্দের ব্যবহার, তিনি বলছেন যে আমি পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। অর্থাৎ পর্যটনের যে দায়িত্ব, পর্যটন কর্পোরেশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন কবি। বলছেন যে আমি এই দপ্তরের প্রধান হিসেবে আপনাদেরকে বলছি, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের দেশটাকে নতুন করে সাজানো হয়েছে, সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে এই দেশকে। এবং এই দেশটা, এই দেশের কথা বলবো, অর্থাৎ বাংলাদেশ কিভাবে তৈরি সৃষ্টি হয়েছে, তার সৃষ্টির একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের কথা এখন কবি বলবেন। প্রথমে তিনি এই কবিতার মধ্যে ছবির মতো এই দেশের বর্ণনা দিয়েছেন, এবং সেই ছবিটা যে অকৃত্রিম ছিল, এবং এই ছবি এই দেশটাকে দেখতে হলে পাউন্ড, ডলার, স্টার্লিং খরচ করে অন্যান্য দেশে যা দেখতে পাবে, সে তার তুলনায় অনেক বিশাল। সেটা আমাদের দেশের তুলনায় তাদের যে দেখাটা, সেই দেখাটা হবে একদম শিশুতুল্য, শিশুতোষ, এই কথাটাও তিনি বলেছেন। তাহলে আমরা এই কবিতার মধ্যে আমরা দেখব যে এটাও একটা অংশ, যে তিনি বলছেন যে সম্প্রতি সাজানো হয়েছে, এবং কিভাবে সাজানো হয়েছে এটা আমরা আজকে আর আলোচনা করব না। আমরা আগামী ক্লাসেই এই বিষয়টা, পরবর্তী বিষয়টা আলোচনা করে পুরো বিষয়টাকে, ছবি কবিতাটা আমরা পাঠ করব, এবং সে অনুযায়ী আমরা করব। আমরা আজকে শুধু কবিতাটা একবার আমরা আবৃত্তি করতে পারি, তোমরা বাসায় বসে সেটা আবৃত্তি করবে। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়, দেখেছেন? ভ্যান গঘ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেন। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম।
তো তোমরা আগামী ক্লাসে আমরা এই পরবর্তী যে বিষয় বাকি অংশটুকু আছে সেটা আলোচনা করব, এবং আলোচনা করে আমরা যে শব্দার্থ টিকা এবং উদ্দীপক, আরো দু একটা উদ্দীপক নিয়ে আলোচনা করে আমরা এটা ক্লাসটা শেষ করব। আশা করি তোমরা বাসায় বসে এটা পড়বে এবং এই ছবি কবিতার মূল ভাবটা তোমরা বুঝতে পেরেছো। যদিও আমরা পরবর্তী অংশটা আলোচনা করিনি, আমরা পরবর্তীতে পরের ক্লাসে আলোচনা করব। এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই তোমরা, আমি আমার ইমেল এবং আমার মোবাইল নাম্বার তোমাদেরকে বলছি, তোমরা এটা যদি কারো সমস্যা হয় তাহলে সেটা এভাবে আমার আমার মোবাইল নাম্বার 01712 তোমরা অবশ্যই যদি এখানে যদি বুঝতে এটা পড়তে গিয়ে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার সাথে কথা বলবে। এই কোভিড-19 এর কারণে আমাদের আসলে সরাসরি ক্লাস হচ্ছে না, তোমাদের সাথে আশা করি যে শিগগিরই এই কোভিড শেষ হয়ে যাবে এবং দেখা হবে। তারপর তোমরা যদি সমস্যা হয় তাহলে এখানে কল করতে পারো 01712004463 এই নাম্বারে, অথবা আমার ইমেল অ্যাড্রেস আছে mrk306719@gmail.com, এই নাম্বারে তোমরা করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।